সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখনকার আলোচনা আপনাদের সঙ্গে আছি আমি সিরাজুল ইসলাম। দর্শক, একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে আমার কাছে অনেকে প্রশ্ন করেন। সেই বিষয়টা হচ্ছে যে এই যুদ্ধের কারণে সৌদি আরব বা আরব অঞ্চলের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা কতটা ঝুঁকির মুখে পড়েছে বা আদৌ ঝুঁকির মুখে পড়েছে কিনা। এই জায়গা থেকে অনেকে প্রশ্ন করেন, শিয়া মাযহাবগত বিষয়সাই অনেক কিছু নিয়ে প্রশ্ন করেন যে শিয়া মাযহাব আসলে কেমন, বা এই সংঘাতের সাথে শিয়া সুন্নির দ্বন্দ্বের কোনো ব্যাপার আছে কিনা, ইত্যাদি ইত্যাদি। আশা করছি আজকের এই ভিডিওতে সেই বিষয়গুলোই আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আশা করছি আপনারা সবাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন প্লিজ। দর্শক, চলুন মূল আলোচনায় চলে যাই। এই যে ইরান, ইসরায়েল এবং আমেরিকার মধ্যকার যে যুদ্ধ, এই যুদ্ধ কতটা প্রভাব ফেলেছে মধ্যপ্রাচ্যের উপরে, সেই বিষয়গুলো আমরা অনেক আলোচনা থেকে, অনেক ঘটনা থেকে, অনেক খবর থেকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ আরব অঞ্চলের নিরাপত্তা এবং তাদের যে দুর্বলতা, এগুলো একদম পরিষ্কার করে দিয়েছে। আমেরিকা, ইসরায়েল এদেরকে যে নিরাপত্তা দিতে পারছে না তাও পরিষ্কার। আবার এরা সবাইকেও কিন্তু পরিষ্কার করে বলছে না যে ইসরায়েল তাদেরকে নিরাপত্তা দিচ্ছে বা ইসরায়েলের সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক হচ্ছে। হয়তো সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের সম্পর্ক হচ্ছে, বাট অন্যরা কিন্তু বলছে না। তো এই জায়গায় প্রশ্ন আসছে, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো নিরাপত্তা ব্যবস্থা যখন এইরকম দুর্বল হিসেবে আমাদের কাছে পরিষ্কারভাবে ফুটে উঠছে, তখনই প্রশ্ন আসছে তাহলে এই আরব দেশগুলোতে যে রাজতন্ত্র প্রতিষ্ঠা আছে, এই রাজতন্ত্রগুলো ঝুঁকির মুখে কিনা। এই প্রশ্ন কেন আসছে? এই প্রশ্ন আসছে এই কারণে, বিশেষ করে ইরানে বিপ্লব হওয়ার পর আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো এই মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর নিরাপত্তা এবং তাদের স্থিতিশীলতা, তাদের ক্ষমতা, এগুলো এনশিওর করার জন্য, পাকাপোক্ত করার জন্য, নিশ্চিত করার জন্য এই দেশগুলোতে বিশেষভাবে অনেকগুলো ঘাঁটি গড়ে তুলেছে। অনেক সামরিক সক্ষমতা এদেরকে দিয়েছে, অর্থাৎ এই সমস্ত দেশের কাছে প্রচুর পরিমাণে অস্ত্র বিক্রি করেছে। এমনকি এই সমস্ত দেশে আমেরিকার যে সমস্ত ঘাঁটি আছে, সে সমস্ত ঘাঁটিতে তো আমেরিকার সেনা আছে এবং নানান কায়দায় কৌশলে এই ঘাঁটি এবং সেনা কিন্তু এখানে এনেছে এবং সবসময় বলেছে যে ইরান তোমাদের যেহেতু প্রচণ্ড রকমের প্রতিদ্বন্দ্বী, এবং ইরানে যে বিপ্লবটা হয়েছে সেই বিপ্লবটাকে শিয়া বিপ্লব হিসেবে দেখানোর চেষ্টা করেছে। ফলে আমেরিকা এবং পশ্চিমা দেশগুলো আরব দেশগুলোকে, বিশেষ করে পারস্য উপসাগরীয় আরব দেশগুলোকে বোঝানোর চেষ্টা করেছে এই শিয়া বিপ্লবের কারণে এরা অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে। অতএব এখান থেকে তোমাদের সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, এই সমস্ত কুয়েত, এই সমস্ত দেশে যে সমস্ত শিয়া মুসলমান আছে, ইরানের শিয়া মুসলমান এদের সাথে যোগাযোগ করে এক পর্যায়ে তোমাদের ক্ষমতা দখল করবে এবং তোমাদেরকে গদিচ্যুত করবে। ফলে তোমাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য পশ্চিমা, অর্থাৎ আমেরিকা, অর্থাৎ আমেরিকা বলেছে আমাদের সাহায্য লাগবে, আমরা তোমাদের পাশে থাকতে চাই, তোমাদের ক্ষমতা এবং তোমাদের শাসন ব্যবস্থা এগুলো নিশ্চিত থাকবে, স্থিতিশীল থাকবে, এর উপর কোনো ঝুঁকি আসবে না, ঝামেলা থাকবে না, আমরা তোমাদেরকে ক্ষমতায় টিকিয়ে রাখবো। এই কারণে পারস্য উপসাগরীয় আরব যে যত দেশ আছে তার প্রত্যেকটা দেশ তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করে এবং এগুলোতে প্রচুর পরিমাণে আমেরিকা, ব্রিটেন বা পশ্চিমা দেশগুলোর বিনিয়োগ আছে। তাদের সাথে মিলেমিশে খায়, মজমাস্তি করে এবং নানান রকমের আরামায়েশের ভিতর দিয়ে জীবন কাটায়। বেশ কয়েক বছর আগে থেকে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে, তেল গেলে ফুরায়া, বাতি যাইব নিভিয়া, তখন কি করবা? অর্থাৎ এই সমস্ত দেশের তেল, গ্যাস এগুলো যখন ফুরিয়ে যাবে, একদম হুড়মুড় করে তো বিক্রি করছে, প্রচুর পরিমাণে বিক্রি করে। ইরানের এত থাকার পরেও কিন্তু বেচা বিক্রির পরিমাণটা কম। নিষেধাজ্ঞা আছে, কিন্তু ইরান অতটা বেশি বিক্রিও করতে চায় না, কারণ তার সম্পদ হিসাব করে খরচ করতে হবে। যখন সবার তেল গ্যাস ফুরিয়ে যাবে তখন ইরান বিশেষ একটা সুবিধা নেবে, এটা ইরানের টার্গেট। কিন্তু এই যে পারস্য উপসাগরীয় দেশগুলো,
এই দেশগুলো যে ব্যাপক পরিমাণে বিপুল পরিমাণে প্রতিদিন তেল গ্যাস উত্তোলন করে এবং বিক্রি করে দেয়। এদের তেল গ্যাস এই সম্পদ যখন শেষ হয়ে যাবে তখন এরা কী করবে? এদের না আছে বড় কোনো শিল্প, না আছে সামরিক বাহিনী, না আছে কৃষিকাজের কোনো পরিবেশও নেই। তাহলে এই জায়গা থেকে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত বিশেষ করে অর্থনীতিটাকে ডাইভার্সিফাই করার চেষ্টা করছে, বহুমুখী করার চেষ্টা করছে। ধরুন তারা টেকনোলজির বিজনেস ইনভেস্টমেন্ট এবং টেকনোলজি হাব হতে চায়। তারা বিমানবন্দর, এই যে দুবাই যেটা বিমানবন্দরের হাব, সারা বিশ্বের বিমান কমিউনিকেশনের একটা বড় হাব হচ্ছে দুবাই। এরকম সৌদি আরব একসময় রিয়াদ বা জেদ্দা ছিল। আরও ট্যুরিজম সেকশনের থেকে শুরু করে আরও অনেক গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তারা তেল এবং গ্যাসের বিকল্প একটা অর্থনীতি গড়ে তুলতে চায়। আরব দেশগুলো তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমেরিকা, ইউরোপের কাছ থেকে প্রচুর পরিমাণে যুদ্ধ বিমান, সামরিক প্রতিরক্ষা সরঞ্জাম সব কেনে। সৌদি আরব হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় বায়ার সামরিক সরঞ্জাম, অস্ত্রপাতির, বিমান। শুধুমাত্র F-35টা দেয়নি, আর সব ধরনের বিমান সৌদি আরবের কাছে আছে সম্ভবত, যুদ্ধ বিমান। এবং তাদেরকে হাব করে দিয়েছে। ধরুন দুবাইয়ে হাব করেছে বিমান ট্রানজিটের হাব। এই বিমান কার কাছ থেকে কিনেছে? আমেরিকার কাছ থেকে কিনেছে, ফ্রান্স এবং ইউরোপের কাছ থেকে কিনেছে, বোয়িং এবং এয়ারবাস। তার মানে অর্থনীতির যে ডেভেলপমেন্টটা ঘটছে, এরা যেমন হাব হচ্ছে তেমনি সেই হাব করতে গেলে তো বিমান লাগবে। ওরা প্রচুর পরিমাণে দুবাইয়ের কাছে বা সংযুক্ত আরব আমিরাতের কাছে বিমান বিক্রি করছে, কাতারের কাছে করছে, সৌদি আরবের কাছে করছে একইভাবে। তার মানে এদেরকে হাব বানিয়ে দিয়ে সেখানে কিন্তু তাদের জিনিসপত্র এবং তাদের টেকনোলজি, তাদের ইঞ্জিনিয়ার প্রচুর পরিমাণে পশ্চিমাদের চাকরি বাকরি এখানে হয়েছে। সামগ্রিকভাবে পুরো পারস্য উপসাগরীয় অঞ্চলের যে আরব দেশগুলো, তাদের উপরে টোটাল দখলদারিত্ব, টোটাল খবরদারি, টোটাল মাতব্বরি, যত যা কিছু সমস্ত সব কিছু আমেরিকা এবং ইউরোপের। নিরাপত্তার জন্য প্রচুর পরিমাণে অস্ত্র, সামরিক সরঞ্জাম বিক্রি করেছে, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার কারোর বড় কোনো সামরিক বাহিনী গড়ে তুলতে পারেনি। এর মূল কারণ কি? অস্ত্র দেয়, ব্যবসা হয়, কিন্তু বড় সামরিক বাহিনী গড়ে তুলতে পারেনি এবং তুলতে দেয়ও না মনে হয়। এই কারণে যে এই সমস্ত দেশের সামরিক বাহিনী যদি এরা নিজেরা গড়ে তোলে শক্তিশালী সামরিক বাহিনী, তাহলে কখনো যদি পরিস্থিতি ঘুরে যায় তাহলে কিন্তু ইসরায়েল আরব দেশগুলোর দ্বারা চ্যালেঞ্জের মুখে পড়বে। এটা একটা বড় কারণ। আরেকটা বড় কারণ হচ্ছে যে এই সমস্ত দেশ যদি নিজেরা নিজেদের সামরিক বাহিনীকে শক্তিশালী করে, সামরিক বাহিনীর লোক সংখ্যা বাড়ায় এবং খুব দক্ষ বাহিনী গড়ে তোলে, অস্ত্র তো কিনতেই পারে, তাহলে আমেরিকার যে সামরিক বাহিনী ঘাঁটি, এগুলোর এত প্রয়োজন থাকবে না। তখন এরা বলবে যে তোমাদের এগুলো প্রয়োজন নেই, আমরা তো নিজেদের নিরাপত্তা দিতে পারি। তখন কিন্তু আমেরিকার ভাত মারি যাবে। এই সমস্ত কারণে এদের কাছে অস্ত্র বিক্রি করে, টেকনোলজি দেয়, ইনভেস্ট করে, হাব বানায়, কিন্তু এদের বড় সামরিক বাহিনী গড়ে তোলার কোনো ব্যবস্থা করে দেয়নি বা করতে দেয়নি। এবং সব সময় সামনে ইরান, শিয়া মাযহাব, ইরানি বিপ্লব, এই যুযুর ভয়গুলো খাড়া করে রেখেছে। ইরান যুদ্ধ যেটা হয়েছিল, ইরানে 1979 সালে বিপ্লবের পরপরই কিন্তু ইরাককে একরকমের লেলিয়ে দেওয়া হয়। এটা দুনিয়ার সব বিশ্লেষণে আছে। ইরানের বিরুদ্ধে এবং 8টা বছর যুদ্ধ চলে, প্রচুর পরিমাণে মানুষ মরেছে দুই দেশের, এবং বেশিরভাগ শিয়া মুসলমান। যুদ্ধে সব রকমের মানুষ মরেছে, কিন্তু টার্গেট করে শিয়াদেরকে মারা হয়েছে। যাই হোক, পরবর্তীতে সেই সাদ্দাম হোসেনের কি পরিণতি হয়েছে আমেরিকার হাতে আপনারা সবাই জানেন, আমরা সবাই জানি। সাদ্দাম হোসেনের পতনের পর যখন ইরাক মুক্ত হয়েছে, তখন দেখা গেছে একসময় ইরাককে সুন্নি প্রধান দেশ হিসেবে দেখানো হতো, কিন্তু যখন ইরাকের সাদ্দামের পতন হয়েছে তখন আলটিমেটলি সমস্ত সব কিছু খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখা গেছে সেখানকার জনগণ শিয়া সংখ্যাগরিষ্ঠ, সেখানে বেশিরভাগ মানুষ শিয়া, যার কারণে ইরাকের শাসন ব্যবস্থা এইভাবে সেট করা হয়েছে যে শিয়া মাযহাব থেকে প্রধানমন্ত্রী হচ্ছে রাষ্ট্রীয় প্রধান ব্যক্তি, প্রধানমন্ত্রী শিয়া মাযহাব থেকে, সুন্নি মাযহাব থেকে
ভাইস প্রেসিডেন্ট এবং স্পিকার সম্ভবত, আর কুর্দি জনগোষ্ঠী থেকে প্রেসিডেন্ট। এইভাবে ইরাকে যখন কার্যত শিয়ারা শাসন কাজ পরিচালনার দায়িত্ব পাচ্ছে, তখন ইরান এবং ইরাকের বর্ডার কিন্তু কার্যত মাযহাবগতভাবে এক হয়ে গেছে। খেয়াল করেছেন বিষয়টা? ইরাক যেহেতু সংখ্যাগরিষ্ঠ শিয়া অধ্যুষিত দেশ, আর ইরান তো আছেই, তাইলে ইরান এবং ইরাকের ভেতরে শিয়া মাযহাবগত যে ব্যাপারটা একদম, তখন এখানে কিন্তু আর সীমান্ত কাজ করে না। ইরাকের নাজাফ, কারবালা, এই সমস্ত গুরুত্বপূর্ণ শহর শিয়া মাযহাবের প্রাণকেন্দ্র। এবার আমরা যদি আরব অঞ্চলের দিকে ইরাক থেকে সামনে এগিয়ে কুয়েত, সৌদি আরব, বাহরাইন, কাতার, সংযুক্ত আরব আমিরাত এই দিকটায় আসি, তাহলে দেখব এর প্রত্যেকটা দেশে বিপুল পরিমাণের শিয়া মুসলমান। সৌদি আরবের যে অঞ্চলে তেল সমৃদ্ধ কাতিব এবং আহসা, এই অঞ্চলটা, দাম্মাম, দাহরান, এই সমস্ত অঞ্চলে মেইনলি সৌদি আরবের যে তেলের যে খনি, তেলের যে রিফাইনারি, তেলের যত যা কিছু এই অঞ্চলে, অর্থাৎ শিয়া প্রধান এলাকায় সৌদি আরবের তেল সম্পদের প্রাণকেন্দ্র। এই যে আরামকো, আল তানুরা যে রিফাইনারি, এগুলো সব কিন্তু শিয়া মুসলমান অধ্যুষিত এলাকায়। বাহরাইনে প্রায় 70% বা তারও বেশি শিয়া মুসলমান। বাহরাইনে তো প্রায় 2011 সালে ক্ষমতার পরিবর্তন হয়েই গিয়েছিল। সে এক ভয়ঙ্কর পরিস্থিতি, যখন মিশরে হোসনি মুবারকের পতন হলো, আরব বসন্ত যেটা শুরু হলো সেই সময়, তখন অনেক কষ্ট ক্লেশে সেটা ঠেকানো হয়েছে। এবং আরব বিশ্বে তখন যে পরিবর্তনটা হতে গিয়েছিল, সেই পরিবর্তনটাকে থমকে দিয়ে, আটকে দিয়ে এই আরব বসন্ত নিয়ে গিয়ে ঠেকানো হয়েছে সিরিয়াতে। বাশার আল আসাদের বিরুদ্ধে আরব বসন্ত করো, সে এক বিরাট ষড়যন্ত্র ছিল। যদি সেই ষড়যন্ত্র না করা হতো, আরব বসন্তটা যদি হয়ে যেত, তাহলে আরব অঞ্চলে এখন অনেক কিছু পরিবর্তন হতো, অথবা অন্য কোনো ষড়যন্ত্র বাস্তবায়ন হতো, সেটা ভিন্ন আলোচনা। তো যাই হোক, আমি যে কথা বলছি, তো এই যে কাতার, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, সৌদি আরব, এই প্রত্যেকটা দেশে বিপুল পরিমাণের শিয়া। এছাড়া সাধারণ জনগণও কিন্তু খুব একটা এই শাসন ব্যবস্থার প্রতি হ্যাপি না। মুখে কিছু বলার কোনো সুযোগ নেই, বলতে পারে না, বললেই তো বিপদ। কিন্তু তারা হ্যাপি না এই কারণে যে একটা দেশ এরকম অথর্ব হয়ে থাকবে, ফিলিস্তিনিদেরকে হাজারে হাজারে মেরে সাফ করে দিচ্ছে, অথচ আরব শাসকরা তাদেরকে তো কিছু, তাদের পক্ষে তো কিছু বলেই না, তাদের জন্য একটু সাহায্য সহযোগিতাও পাঠায় না। কি বিপুল পরিমাণে অর্থ, বিত্ত, খাদ্য, খাবার, কত কিছু নষ্ট হচ্ছে, অথচ ফিলিস্তিনের জনগণ না খেয়ে মরছে। এই যে তাদেরকে একটু সাহায্য করবে, আমেরিকা ইসরায়েলকে বলবে যে ভাই তোমরা এইভাবে মেরো না, এদেরকে বাঁচার অধিকার দাও, বাঁচতে দাও, বা একটা কিছু যে মধ্যস্থতা করবে, তাও করে না। এক ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে ফিলিস্তিন এবং লেবাননের যখন প্রতিরোধ করার জন্য রুখে দাঁড়ায়, তাদেরকে বরং এরা মারার জন্য এরা সাপোর্ট দেয়। এক ভয়ঙ্কর পরিস্থিতি, বাজে অবস্থা। এই সমস্ত পরিস্থিতির কারণে এই যে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো, তারা সবাই কিন্তু জানে তারা কী ধরনের অপরাধ করেছে এবং কী ধরনের ভুল করেছে। এই অবস্থায় ইরান যেভাবে রুখে দাঁড়িয়েছে এবং অ্যাট এ টাইম যে প্রচণ্ডভাবে ইসরায়েল এবং আমেরিকাকে মোকাবেলা করে যাচ্ছে, যে শক্তভাবে যুদ্ধ করছে বা যুদ্ধ করলো, এবং এখনও যুদ্ধের মুডে, আমেরিকা ইরানকে কোনো মতেই চুক্তি করাতে পারছে না, আলোচনার টেবিলে নিতেই পারছে না বলা যায়। এবং যেখানে আমেরিকা অর্ডার করে যে এইভাবে চুক্তি করো, সেখানে ইরান বলছে যে চুক্তি আমার শর্ত মতো করতে চাইলে আসো, নইলে না। নইলে না মানে কি? তার পেছনে কথা হচ্ছে যে তুমি কি করবে, তুমি যুদ্ধ করবে, ঠিক আছে আমি যুদ্ধের জন্য প্রস্তুত। এখন আমেরিকা ইসরায়েল গেঁড়া করে পড়ে গেছে, তারা যুদ্ধও করতে পারছে না, এবং যুদ্ধ করলে এই অঞ্চল পুরোটা প্রচণ্ডভাবে অস্থিতিশীল হয়ে পড়ছে, তাদের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং অর্থনীতি যদি ক্ষতিগ্রস্ত হয়, মানুষ যদি চাপের মুখে পড়ে, এবং ইরানের বিরুদ্ধে যদি আমেরিকা ইসরায়েলের এভাবে যুদ্ধ চলে এবং তাতে সাপোর্ট দেয় আরব দেশগুলো, তাহলে প্রত্যেকটা আরব দেশে শিয়া মুসলমানরা তো ক্ষেপে যাবেই, সাধারণ মানুষও ক্ষেপে যেতে পারে, এমন আশঙ্কা কিন্তু আছে। এগুলো বিশ্লেষণে আসছে, নানান আঙ্গিকে কথা হচ্ছে। সেই জায়গা থেকে পরিস্থিতি আপাতত সামাল দেওয়ার জন্য সৌদি আরব আমেরিকার প্রতি রুষ্ট হয়েছে, বা আমেরিকার সামনে শক্ত অবস্থানের থেকে
বাধা দিচ্ছে, হরমুজ প্রণালীতে প্রজেক্ট ফ্রিডম চালানো যাবে না, তারপর আমার ঘাঁটি ব্যবহার করুন না, এটা সেটা বহু কিছু। এবং কিছু বাস্তবতা তো আছে, তারা দেখছে যে তাদের নিরাপত্তা দিতে পারছে না আমেরিকা, এবং বিশ্ব ভীষণভাবে পাল্টে যাচ্ছে, প্রচণ্ডভাবে চীনকে ঘিরে বিশ্ব আবর্তিত হচ্ছে। সেই জায়গায় যুক্ত হয়েছে ইরান এবং রাশিয়া। ফলে ইরান, রাশিয়া এবং চীনের যে বলয়, এই দিকে বিশ্ব ঘুরে যাচ্ছে এবং আবর্তিত হচ্ছে। ইউরোপের ম্যাক্সিমাম দেশ চীনের কাছে যাচ্ছে, বিভিন্ন রকমের চুক্তি করছে, কানাডা যাচ্ছে, এরকম সবাই। এবং এই যে ভারতের সাথে রাশিয়ার যে চুক্তি হলো, রাশিয়া ভারতে বা এই অঞ্চলে সেনা এবং সামরিক সরঞ্জাম মোতায়েন করতে পারবে। এর মানে কি? চীন কিন্তু মূলত রাশিয়াকে দিয়ে ভারতকে কন্ট্রোল করার ব্যবস্থা করলো, যাতে আমেরিকা প্রাধান্য বিস্তার করতে না পারে এই ভারত এবং প্রশান্ত মহাসাগর এলাকায়। সেক্ষেত্রে চীনের যে পলিটিক্স এবং চীন কেন্দ্রিক যে অর্থ ব্যবস্থা, বিশ্ব ব্যবস্থা, অনেক কিছু যা আবর্তিত হচ্ছে, এটা ডে বাই ডে অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে উঠছে। এবং এই যে সেদিন গত পরশুদিন বা গতকালকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যে চীন সফরে গিয়ে কী বললেন, চীন ইজ দ্য লিডার অফ আস, চীন ইজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড বলছে। চীন হচ্ছে বিশ্বের নেতা। এতদিন আমেরিকাকে সবাই মানত, বলতো, কিন্তু আমেরিকা তার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে। সেই জায়গায় এখন চীন বিশ্বের নেতা। ইরান ঘোষণা দিচ্ছে এবং ইরানকে আপার হ্যান্ডে নিয়ে যাচ্ছে চীন, রাশিয়া তো আছেই। তো এই সমস্ত পরিস্থিতি আরব দেশগুলো বুঝতেও পারছে। সব কিছু মিলে একটা টেনশনে তো বটেই, বড় রকমের একটা টেনশন অবশ্যই কাজ করছে মাযহাবগত ব্যাপার নিয়ে। শিয়া জনগোষ্ঠী যারা, তারা কিন্তু নিজেদেরকে বঞ্চিত মনে করে এবং তারা কিন্তু পুরোপুরি অধিকার হয়তো ঠিকমতো পায় না, এমন কথা আছে, এমন অভিযোগ আছে, মিডিয়াতেই আছে। সেই জায়গায় এই যুদ্ধকে কেন্দ্র করে জনমত, আরব দেশগুলোর জনমত ভীষণভাবে বিগড়ে যেতে পারে। এবং ইরাকে শিয়ারা কীরকম ভালো আছে তা তো পরিষ্কার। পাশের কুয়েতের শিয়ারা কেন ভালো থাকতে চাইবে না, সৌদি আরবের শিয়ারা কেন ভালো থাকতে চাইবে না, এই ভাবনাগুলো কিন্তু তাদের ভিতরে আসতে পারে, বা হয়তো ভেতরে ভেতরে নানান জল্পনা কল্পনা অনেক কিছু মুভমেন্ট হচ্ছে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এখন আরব দেশগুলো যুদ্ধকে না বলছে, আমেরিকাকে না বলছে। সুপ্রিয় দর্শক, এখনকার আলোচনা এখানেই শেষ করতে চাই। আলোচনা শেষের আগে আপনাদের কাছে জানতে চাই যে সত্যিকার অর্থে আপনাদের কাছে কি মনে হয়, এই যে চলমান যুদ্ধ এবং যুদ্ধ পরিস্থিতি, এর প্রেক্ষাপটে কি আসলে আরব অঞ্চলের রাজতন্ত্র কিছুটা হলেও কি ঝুঁকির মুখে পড়েছে? কি মনে হয় আপনাদের? আপনাদের মতামত কমেন্টে জানাতে পারেন। আর ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্লিজ। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।